নমস্কার, আমি ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায়, কনসালটেন্ট রুমেটোলজিস্ট, কলকাতা। আজ 10ই মে ওয়ার্ল্ড লুপাস ডে, বিশ্ব লুপাস দিবস। এবং এই লুপাস শব্দটা হয়তো ঘরে ঘরে পরিচিতি নেই। এই রোগটার সম্বন্ধে প্রতিটা মানুষের হয়তো ধারণা নেই, কারণ আর 5টা সাধারণ জ্বর, সর্দি, কাশির মতন রোগটা নয়। লুপাস কথাটার যদি উৎপত্তি দেখা হয়, তাহলে লুপাস কথাটার মানে হচ্ছে নেকড়ের আঁচড় হলে যে রকম ক্ষত হয়, সেই রকম ক্ষতর নামই হচ্ছে লুপাস। তো এই রোগীদের কিছু কিছু স্কিনের ম্যানিফেস্টেশন বা স্কিনের রোগ লক্ষণ হিসেবে দেখা যায়, যেগুলোতে মানুষের মুখের বা গায়ের বিভিন্ন জায়গায় এই ধরনের পশু যদি আছড়ে দেয়, তাহলে যে ধরনের ক্ষত তৈরি হয়, সেই ধরনের ক্ষত সৃষ্টি হতো। এবং সেই সময়ে থেকে এই রোগটার নামকরণ এরকমভাবে করা হয়েছে লুপাস। একদম শুরুর দিকে লুপাস রোগটাকে ভাবা হতো শুধুমাত্র স্কিন বা চামড়ার রোগ, যে যাদের বিভিন্ন ধরনের চামড়ায় র্যাশ বেরোয়, যে র্যাশগুলো বারবার আসছে, রোদে বেরোলে যে র্যাশগুলো হচ্ছে, সেই র্যাশগুলো নিয়ে যাদের থাকে রোগ, সেই রোগের নাম লুপাস। আস্তে আস্তে 20-30 বছর পরে ডাক্তার সমাজ রিয়েলাইজ করলেন যে এটা শুধুমাত্র একটা স্কিনের বা চামড়ার রোগ নয়, এটা স্কিন ছাড়া আরও বডির সমস্ত অর্গান এফেক্ট করতে পারে। সেটা একটা চোখ হতে পারে, সেটা একটা ব্রেন হতে পারে, সেটা হার্ট হতে পারে, কিডনি হতে পারে, লাংস হতে পারে, লিভার হতে পারে, সমস্ত জায়গা এফেক্ট করতে পারে। যদি আমরা একটু শুরুর থেকে বলি, এই রোগটার কারণ যদি আমরা খুঁজতে যাই, একটা কোনো নির্দিষ্ট কারণ দিয়ে রোগটাকে ব্যাখ্যা করা যায় না। এগুলোকে আমরা এক কথায় যদি বলি, সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, বা যেখানে যে ডিজিজগুলো বডি নিজেই নিজেকে চিনতে পারছে না বলে আক্রমণ করছে, সেই রোগগুলোকে আমরা এক কথায় বলি অটো ইমিউন ডিজিজ। একটু উদাহরণ দিয়ে যদি বলি, এই উদাহরণটা আমি অনেক জায়গাতেই দিয়ে থাকি, যে আমাদের দেশের যেমন একটা সিকিউরিটি সিস্টেম আছে, সেই সিকিউরিটি সিস্টেমের কিন্তু কাজ, যারা বর্ডার বিএসএফ ফোর্স ধরুন দাঁড়িয়ে আছে বর্ডারে, তাদের কাজ হচ্ছে কিছু প্যাটার্ন রেকগনিশন করা। মানে বর্ডার যারা ক্রস করছে তারা কীরকম দেখতে, তারা কীভাবে বিহেভ করছে, তারা কিছু ক্যারি করছে কিনা, এই সব দেখে কিন্তু তারা রেকগনাইজ করে যে এই জিনিসটা বডির ক্ষতি করবে কি করবে না। সেরকমভাবে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তখন তার একটা ট্রেনিং হয়, বডির যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেমের ট্রেনিং হয়, সেই কোষগুলোর ট্রেনিং হয় যে কোনটা নিজের এবং কোনটা বাইরে সেটা চিনতে পারে। সেই চিনতে শেখানোর কাজটার নামই হচ্ছে ইমিউনিটি ডেভেলপ করা। এবারে বডি যখন বাইরের কোনো কিছুতে এক্সপোজড হয়, সেই সেলফ এবং নন সেলফ, মানে কোনটা নিজের এবং কোনটা নিজের নয়, সেইটা বেস করে রেকগনাইজ করেই কিন্তু পুরো ইমিউন সিস্টেমটা দাঁড়িয়ে আছে। যার জন্য একটা ইনফেকশন হলে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় সেই ইনফেকশনটাকে যাতে কন্ট্রোল করতে পারে, কারণ সে জানে ইনফেকশনের যে জিনিসগুলো বডিতে ঢুকছে সেটা বডির মধ্যে নয়, ইমিউন সিস্টেম সেটাকে চিনতে পারে এবং সেটাকে ধ্বংস করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অটো ইমিউন ডিজিজগুলো তৈরি হয় যখন বডি নিজেই নিজের সিস্টেমকে চিনতে পারে না। এখানে একটা মিসম্যাচ হয়, বোঝার ভুল হয়। যেরকম বোঝার ভুল বর্ডারেও হতে পারে, সেই রকমভাবে বোঝার ভুলের জন্য বডি ক্রমাগত নিজেই নিজেকে এফেক্ট করতে থাকে। নিজের বডির প্রোটিনগুলোকে তার মনে হয় যে অন্য কিছু, বাইরের কিছু, এই ফরেন ভাবটা আসার জন্য সে এফেক্ট করতে থাকে। এবং এই ফরেন ভাবটা ডেভেলপমেন্ট যত সিভিয়ার হবে, তত মাল্টিপল অর্গান কিন্তু এফেক্ট করবে। এবং লুপাসকে আমরা বলি এই অটোইমিউন ডিজিজের একটা প্রোটোটাইপ ডিজিজ, যেটা প্র্যাকটিক্যালি সমস্ত কিছুকে এফেক্ট করতে পারে। সিমটমগুলো আমরা পরে আসছি। যদি রোগের বয়স বলি, লুপাস রোগের কিন্তু কোনো বয়স নেই। অনেকের মধ্যে একটা ধারণা আছে, বাত কথাটা সম্বন্ধে অনেকে বেশি পরিচিত, তো বাত বা এই বাতের রোগ, এই রোগগুলো হয়তো বয়সকালে গিয়ে হয়। লুপাস কিন্তু টিপিক্যালি কম বয়সী মহিলাদের এফেক্ট করে। 30-35 এই বছরটা, মানে এই সময়টা হচ্ছে মেজর। কিন্তু এক্সট্রিম অফ এজ, মানে একদম বাচ্চা এবং একদম বয়স্ক, তাদেরও লুপাস হতে পারে। সো প্র্যাকটিক্যালি লুপাস হওয়ার কোনো স্পেসিফিক বয়সের বার নেই, যে কোনো বয়সে হতে পারে। তবে ম্যাক্সিমালি 30-35 বছর এই এজ গ্রুপটা সবথেকে বেশি ভালনারেবল এই রোগটা হওয়ার জন্য। পুরুষ এবং মহিলাদের মধ্যে যদি বলি কাদের বেশি হয়, তাহলে মহিলারা কিন্তু অনেক বেশি, মানে প্রায় 3 গুণ 4 গুণ বেশি এফেক্টেড মহিলারা দেন পুরুষ একটা লুপাস রোগে।
এরপরে যদি আসি যে কি দেখে বোঝা যাবে যে একজন রোগী বা কি লক্ষণ থাকলে একজন ভাববে যে সে লুপাসে আক্রান্ত কিনা। যেরকমটা আলোচনা হলো যে যেহেতু এটা একটা অটো ইমিউন ডিজিজ এবং এটা বডির যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে, সেহেতু যে কোনো জায়গার এফেকশান নিয়েই মানুষের সিমটম আসতে পারে। এমন অনেক রোগী আছেন যাদের শুধুমাত্র স্কিনের র্যাশ, আর কিচ্ছু নেই, বারবার একটা র্যাশ হচ্ছে এবং সেই র্যাশগুলো ইউজুয়ালি দেখা যায় যেখানে সান এক্সপোজ হচ্ছে। সেজন্য সেই র্যাশগুলোর নাম হচ্ছে ফটোসেন্সিটিভ র্যাশ, মানে যখন রোদ পড়ছে, ইউভি রে পড়ছে, সেই ইউভি রে দিয়ে সেই র্যাশগুলো বারবার ডেভেলপ হচ্ছে। সেই জন্য মুখ, হাত এইসব জায়গায় এই ধরনের র্যাশ বারবার হওয়া একটা লুপাস রোগের লক্ষণ হতে পারে। মুখের মধ্যে তালুতে স্পেসিফিক্যালি যদি ঘা হয় কারোর বারবার, সেইটা কিন্তু লুপাস রোগের লক্ষণ হতে পারে। তাছাড়া আরও বিভিন্ন ধরনের স্কিনের র্যাশ থাকে যেগুলো লুপাস রোগের লক্ষণ হিসেবে দেখা যেতে পারে। এছাড়া থাকতে পারে জয়েন্ট পেন, মানে গাঁটে গাঁটে ব্যথা, এবং এই জয়েন্ট পেনগুলো আবার আমরা যেটা বলি বাতের ক্ষেত্রে জয়েন্ট পেনের যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বাতের জন্য জয়েন্ট পেন হলে বা এই অটোইমিউন ডিজিজের জন্য যে জয়েন্ট পেনগুলো হয়, আর্থ্রাইটিস যেগুলো হয়, সেইগুলো আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে সকালে ঘুম থেকে ওঠার সময়। যখন একটা মানুষ রেস্ট করবে, রেস্ট করলেই তার জয়েন্ট পেনগুলো বাড়বে। সেই জন্য মানুষ ম্যাক্সিমাম রেস্ট করে রাত্রেবেলায় শোয়ার সময়। সকালে যখন ঘুম থেকে উঠছে তার জয়েন্টগুলো, হাতের জয়েন্টগুলো ব্যথা হচ্ছে, পায়ের জয়েন্টগুলো ব্যথা হচ্ছে, হাত মুট করতে পারছে না, এবং আস্তে আস্তে কিছুক্ষণ কাজ করতে করতে, হাত নাড়াচাড়া করতে করতে তার সেগুলো ফ্রি হচ্ছে বা আগের থেকে কিছুটা নর্মাল না হলেও অনেকখানি কম হচ্ছে। এই ঘটনাটার নাম হচ্ছে মর্নিং স্টিফনেস। এই মর্নিং স্টিফনেস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ। যারা বিভিন্ন জয়েন্ট পেনে ভুগছেন বা আর্থ্রাইটিসে ভুগছেন, সেক্ষেত্রে মর্নিং স্টিফনেসটা একটা খুব ইম্পর্টেন্ট ক্লু যে সেটা আপনি কোনো না কোনো একটা অটোইমিউন ডিজিজে ভুগছেন। জয়েন্ট পেনের কথা বলতে গেলে একটা কথা না বললেই নয়, অনেকেরই একটা প্রশ্ন থাকে, ডাক্তার আমাকে আর্থ্রাইটিস হয়েছে। আর্থ্রাইটিসটা কিন্তু কোনো রোগ নয়, এটা একটা লক্ষণ। আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন, মানে যেটাকে আমরা বাংলাতে জয়েন্ট গাঁটে গাঁটে ব্যথা বলি, তারই ইংরাজি শব্দ বা ডাক্তারি পরিভাষায় তার নাম হচ্ছে আর্থ্রাইটিস। তো সেই জিনিসটা একটা লুপাস রোগে হতে পারে বা অন্যান্য যে সমস্ত আপনারা রোগের নাম শুনে থাকবেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই বিভিন্ন ধরনের যে কোনো ধরনের অটোইমিউন ডিজিজে যেখানে জয়েন্ট পেন হয়, সেই যে কোনো জয়েন্ট পেনকেই প্র্যাকটিক্যালি আর্থ্রাইটিস বলা যেতে পারে। তো সেই জন্য আর্থ্রাইটিসটা স্পেসিফিক কোনো রোগ নয়, এটা একটা লক্ষণ মাত্র। তো কী জন্য আর্থ্রাইটিসটা হচ্ছে সেটা জানা খুব জরুরি। এছাড়া লুপাস রোগের যেটা মেজর এরিয়া অফ ইম্প্যাক্ট হচ্ছে কিডনি। কিডনি একটা খুব বড় জায়গা, এবং অনেক ক্ষেত্রে আমরা এমন রোগী পাই যেখানে পেশেন্ট আমাদের কাছে প্রথমবার আসছেই একদম কিডনি ফেলিয়ার হয়ে যাওয়ার পরে, এবং তারা কারণ প্রাথমিকভাবে শুধু কিছু খুব অল্প সংখ্যক হলেও মানুষ থাকেন যাদের শুরুটাই হয় শুধুমাত্র কিডনি দিয়ে। কিডনির রোগের লক্ষণ তো এরকম রোজ রোজ পরীক্ষা না করলে বোঝা যায় না, কিন্তু নিজে যদি সতর্ক থাকতে হয় তাহলে খেয়াল রাখতে হবে যখন ইউরিনটা করছেন সেই ইউরিনটাতে বড্ড বেশি ফেনা হচ্ছে কিনা। ইউরিনে ফেনা হওয়াটা কিন্তু ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়ার লক্ষণ, এবং সেটা কিন্তু কিডনি অ্যাফেকশান হওয়ার লক্ষণ। এবং এইসব বিভিন্ন অটোইমিউন ডিজিজে কিডনি অ্যাফেকশান হওয়ার মূল লক্ষণটাই হচ্ছে কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়া। তার সাথে ব্লাড বেরোতে পারে, অন্য জিনিস বেরোতে পারে, কিন্তু সেগুলো সবসময় খালি চোখে অ্যাপ্রিসিয়েট করা যায় না, বা একজন সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব নয় যতক্ষণ না পরীক্ষা হচ্ছে যে ব্লাড বেরোচ্ছে কিনা বা অন্য কোনো জিনিস বেরোচ্ছে কিনা। কিন্তু প্রোটিনের ব্যাপারটা যদি কেউ খেয়াল রাখেন, যে ইউরিন পাস করতে গেলে, সেই জন্য স্পেসিফিক্যালি কমোড বা কোথাও পাস না করলে বুঝতে পারবেন না, কিন্তু যখন পাস করছেন তখন যদি খেয়াল করেন যে মনে হচ্ছে আগে তো এত ফেনা হতো না ইউরিনটা করতে গেলে, সেটা কিন্তু একটা অসম্ভব ইম্পর্টেন্ট লক্ষণ যে আপনার কিডনি দিয়ে প্রোটিন লিক হচ্ছে। যদি এরকম হয় তাহলে তার অবশ্যই ইউরিনটা চেক করানো উচিত যে ইউরিন দিয়ে প্রোটিন লিক হচ্ছে কিনা, এবং সেটা অনেক ক্ষেত্রে একদম প্রাথমিক লক্ষণ হতে পারে একটা লুপাসের। তাছাড়া বাকি যে কিডনি অ্যাফেকশনের লক্ষণ যেগুলো সাধারণ মানুষ মুখে মুখে জানে, সেগুলো অনেক অ্যাডভান্স স্টেজের লক্ষণ, মানে পা ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ইউরিন হচ্ছে না। এই জায়গাগুলোতে আমরা পৌঁছাতে চাই না, কারণ এই জায়গাগুলো মানে হচ্ছে অনেকখানি ড্যামেজ হয়ে গেল, এবং অটোইমিউন ডিজিজে ড্যামেজ হয়ে গেল মানে সেগুলোকে রিভার্স করা মুশকিল। সেই জন্য যত তাড়াতাড়ি রোগগুলো ধরা যাবে তত তার কিন্তু আজকের দিনে অসম্ভব ভালো ভালো ওষুধ আছে, যত তাড়াতাড়ি ওটাকে ইন্টারভেন করা যাবে তত কিন্তু সে একদম নর্মাল লাইফ লিড করতে পারবে। অথচ যত অ্যাডভান্স হবে, যে লক্ষণগুলো জানেন যে না পা ফুলে গেলে কিডনির অসুখ হয়, মুখ ফুলে গেলে তার কিডনির অসুখ হয়, বা ইউরিন হচ্ছে না সেটা একটা কিডনির অসুখ এর লক্ষণ, সেগুলো কিন্তু অনেক অ্যাডভান্স কিডনি অসুখের লক্ষণ। তো প্রাথমিক ধাপে কিডনি অসুখের লক্ষণ যদি ইউরিনটাতে বড্ড বেশি ফেনা হচ্ছে। এছাড়া আমাদের
অন্যান্য অর্গানের কথা যদি বলি, লুপাসের প্র্যাকটিক্যালি যদি মাথার থেকেই ধরি, মানে ব্রেন একটা জায়গা, একটা মানুষের কম বয়সী বাচ্চা মেয়ে এরকম প্রায়ই আমরা পেয়ে থাকি, বারবার খিঁচুনি হচ্ছে। তার সাথে বাকি জিনিসগুলো, এবং সাধারণ মানুষের একটা টেন্ডেন্সি থাকে যখন কোথাও গিয়ে বলেন, তখন যখন একটা মানুষ খিঁচুনি নিয়ে যাচ্ছে নিউরোলজির ডাক্তারের বাবুর কাছে, তখন সে কিন্তু আর বাকি সমস্যাগুলো বলছে না। সে ভাবছে আমার তো মাথার সমস্যা, তার যে চামড়ার একটা সমস্যা আছে সেটা আবার বলার দরকার কি। তো এই জিনিসগুলো যে লিঙ্কড হতে পারে, এই অ্যাওয়ারনেসটা আসা খুব জরুরি আজকে এই লুপাস ডেতে। এটার জন্যই এই জিনিসগুলো করা, বারবার সবাইকে বলা, সচেতন করা যে এই জিনিসগুলো লিঙ্কড। মানে একটা মানুষের যার খিঁচুনি, যে কারণে খিঁচুনি, সেই কারণেই স্কিন র্যাশ, সেই কারণেই তার কিডনি দিয়ে ফেনা প্রোটিন বেরিয়ে যাচ্ছে, সেই কারণেই তার জয়েন্ট পেন হচ্ছে, সেইগুলো হলে, কারণ প্রতিটা মানুষেরই যার খিঁচুনি হচ্ছে তার কিন্তু আমরা লুপাসের জন্য চেক করছি না। যখন এই আরও অন্যান্য লক্ষণগুলো, 2-3টে লক্ষণ হচ্ছে, তখন আমরা সন্দেহ করছি যে তার লুপাসের জন্য তার খিঁচুনি হচ্ছে কিনা। তো সেই সিমটমগুলো যদি কিছু থাকে, যদি আপফ্রন্ট সেগুলো বলে, তাহলে ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা অনেক তাড়াতাড়ি। কারণ লুপাসের ক্ষেত্রে হয়তো শুধুমাত্র খিঁচুনির ওষুধ দিয়ে সেই অসুখটাকে পুরো কন্ট্রোল করা যাবে না। মানে প্রাইমারি অসুখটাকে যদি কন্ট্রোল না করা যায়, তাহলে শুধুমাত্র খিঁচুনির ওষুধ দিয়ে রোগটাকে সম্পূর্ণভাবে আটকানো যাবে না। এছাড়া মানে প্র্যাকটিক্যালি প্রতিটা অর্গানই এফেক্ট করতে পারে। চোখ কোন অর্গানটা বাধ্য, মানে চোখ এরকম, আমার খুব মনে পড়ে একটা ঘটনা, আজ থেকে 1.5-2 বছর আগে একটা কত বয়স, 18-19 বছরের বয়সের একটা বাচ্চা আমাদের কাছে এলো। প্রথম একটা লিভার হসপিটালে ভর্তি ছিলেন বাচ্চাটি, প্রচুর জন্ডিস। তারপরে তারা প্রাথমিকভাবে দেখে তাদের মনে হয়েছে কোনো অটোইমিউন ডিজিজে সে ভুগছে। তারপরে সে আমাদের কাছে এসে ভর্তি হয়, এবং কিছুদিন থাকার পরে সে হঠাৎ একদিন সকালে বলে যে আমার চোখে দেখতে অসুবিধা হচ্ছে। এবং চোখের ইনিশিয়াল পরীক্ষা নিরীক্ষার পরে প্রথমে ধারণা করা হয় যে একটা চোখের ইনফেকশন হয়েছে, কিন্তু সেই ইনফেকশনের আর কোনো কিছু পাওয়া গেল না। তারপরে আস্তে আস্তে ওভার টাইম আরও কিছু সিমটম এলো, কিছু র্যাশ এলো। তারপরে আমরা নতুন ধরনের কিছু অ্যাডভান্স পরীক্ষা করলাম, তখন গ্র্যাজুয়ালি দেখা গেল তার চোখটা লুপাসের জন্য অ্যাফেক্টেড। এবং এটা আমরা পরবর্তীকালে একটা বিখ্যাত জার্নালে আমরা ওই কেসটাকে পাবলিশও করেছিলাম। এবং সেই যখন জানা গেল, তখন আমরা কিন্তু, কারণ ওই চোখ, কিডনি, ব্রেন, এই যে অর্গানগুলো, এই অর্গানগুলো এফেক্ট হওয়া কিন্তু একটা মেজর অর্গান, এবং এগুলোর জন্য খুব অ্যাগ্রেসিভ চিকিৎসা দরকার, নাহলে ওই অর্গানটা ড্যামেজ হয়ে যাবে। চোখটা ড্যামেজ হয়ে গেলে কিন্তু আর কিছু করা যাবে না। এবং সেই বাচ্চাটির মানে অ্যাগ্রেসিভ চিকিৎসা করে সে কিন্তু এখন একদম নর্মাল দেখতে পাচ্ছে, সব কিছু করতে পারছে। তো এইগুলো ডায়াগনোসিস হওয়াটা খুব জরুরি, এবং যত আর্লি স্টেজে ডায়াগনোসিস হবে তত কিন্তু আউটকামটা ভালো হবে। কথায় কথায় যেরকম বললাম, জন্ডিস একটা, বারবার জন্ডিস হচ্ছে, জন্ডিসটা আর কোনো কিছুতেই কিওর হচ্ছে না, কম বয়সী, এরকম কম বয়সী মহিলা, সেক্ষেত্রে সেটাও কিন্তু একটা লুপাসের আর্লি প্রেজেন্টেশন হতে পারে। পেটে জল জমে যাচ্ছে বারবার, বুকের মধ্যে জল জমে যাচ্ছে, সেটা একটা লুপাসের লক্ষণ হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা যখন মানে রিউমাটোলজি প্র্যাকটিস করতে শুরু করি, এবং আরও আগের কথা বলছি, বুকে জল জমে যাওয়া, পেটে জল জমে যাওয়া মানেই ভারতবর্ষে ভাবা হতো টিবি রোগ হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে সেটা সত্যি নয়। এখন তখনকার দিনে অবশ্যই এইরকম এত ইজিলি এইসব লুপাসের পরীক্ষা নিরীক্ষা করার অ্যাভেলেবিলিটিও ছিল না, কিন্তু এখন লোকের মধ্যে, সবারই মধ্যে সচেতনতাও বেড়েছে, টেস্টের অ্যাভেলেবিলিটি বেড়েছে। সেই জন্য, কারণ চিকিৎসাগুলো সম্পূর্ণ আলাদা, টিবির চিকিৎসা একদম আলাদা, লুপাসের চিকিৎসা একদম আলাদা। তো সেক্ষেত্রে প্রপার ডায়াগনোসিসটা না হলে চিকিৎসা ডিলে হবে, এবং সেক্ষেত্রে চিকিৎসাতে আরও অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। আর এছাড়া আরেকটা জায়গা যেটা, যেহেতু মহিলাদের মেজর অ্যাফেকশন লুপাসটা, রক্তের সমস্ত রকম সমস্যা, মানে হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে, প্লেটলেট কমে যাচ্ছে, বা ব্লাডের কাউন্ট কমে যাচ্ছে, সেটাও কিন্তু লুপাসের একটা প্রাইমারি লক্ষণ হতে পারে। এরকম প্রচুর মহিলা আছেন যারা লুপাসে আক্রান্ত, তার প্রথমটা শুরুই হলো যে মেনস্ট্রুয়েশনের সময় খুব ব্লিডিং হচ্ছে। আগে এরকম হতো না, হঠাৎ করে দেখছি মেনস্ট্রুয়েশনের সময় প্রচুর ব্লিডিং হচ্ছে। তো সেটা করতে প্রথম সবাই হচ্ছে গাইনির সমস্যা। তারপর করতে গিয়ে দেখা গেল ব্লাড টেস্ট করে দেখা গেলো প্লেটলেট কমের কারণ খুঁজতে গিয়ে দেখা গেলো সে লুপাসে আক্রান্ত, তার জন্য তার প্লেটলেটগুলো ভেঙে যাচ্ছে, এবং সেই ঘটনাটা বারবার ঘটছে। ওষুধ খাচ্ছে, কিছুদিন পরে ঠিক থাকছে, আবার সেই ওষুধ বন্ধ করে দিচ্ছে, সেই জন্য আবার প্লেটলেট ফল করে যাচ্ছে। এবং সেই একই ঘটনা কিন্তু হিমোগ্লোবিনের ক্ষেত্রে হতে পারে, হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে একটা মানুষের বারবার, কারণ লুপাস রোগটা হিমোগ্লোবিন বা প্লেটলেট বা এই রক্তকণিকাগুলোকে ভেঙে দেয়, তাদের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হবে, এগুলো ভেঙে দেয়। তার জন্য
কোনো মানুষের এইরকম এই এজ গ্রুপটা যেটা স্পেসিফিক্যালি তাদের যদি বারবার অ্যানিমিয়া হচ্ছে, বারবার প্লেটলেট কমে যাচ্ছে, সেটাও একটা লুপাস রোগের লক্ষণ হতে পারে। ডায়াগনোসিসের ক্ষেত্রে আসি, ডায়াগনোসিসটা কিন্তু মোস্টলি ক্লিনিক্যাল, মানে হিস্ট্রি, এই অর্গান অ্যাফেকশানগুলো কোন অর্গান ধরেছে, কার সাথে কার অ্যাফেকশান, জয়েন্ট পেন আছে, তার সাথে স্কিন র্যাশ আছে, তার সাথে ইভেন কারো কারো সিমটম থেকে জ্বর কমছে না, দীর্ঘদিন ধরে বারবার জ্বর আসছে, কোনো জ্বরের কারণ পাওয়া যাচ্ছে না। তো এই রোগের লক্ষণগুলো খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল পার্টটা সমস্ত রিউমাটোলজিক্যাল ডিজিজের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই ক্লিনিক্যাল হিস্ট্রিগুলো যদি থাকে তার সাথে যেগুলো একদম রুটিন পরীক্ষা, হিমোগ্লোবিনের মানে কমপ্লিট হিমোগ্রাম, লিভার ফাংশন, কিডনি ফাংশন, একটা ইউরিনের যেটা বললাম ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা, রুটিন ইউরিন, এগুলো হচ্ছে একদম প্রাথমিক ধাপের পরীক্ষা। তাছাড়া লুপাসের জন্য খুব স্পেসিফিক কিছু পরীক্ষা আছে, এনএ বলে একটা পরীক্ষা হয়, তাছাড়াও আরও বিভিন্ন কমপ্লিমেন্টের পরীক্ষা হয়, C3 C4 বলে, ডিএসডিএনএ বলে, এইসব পরীক্ষা নিরীক্ষাগুলো লুপাসের জন্য করা হয়। এবং তারপরে কোন পরীক্ষাটা লাগবে না লাগবে পরবর্তী ধাপের পরীক্ষাগুলো নির্ভর করে কোন অর্গান এফেক্ট হয়েছে তার উপর ডিপেন্ড করে। ব্রেন হলে একরকম, লিভার হলে একরকম, লাংস হলে একরকম, চোখ হলে একরকম, সেগুলো অর্গান ভিত্তিক। এবং এরপরে চিকিৎসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার যেটা বলা, আজকের দিনে দাঁড়িয়ে মানে অসম্ভব অ্যাডভান্সমেন্ট এসছে চিকিৎসার সমস্ত অটোইমিউন ডিজিজে। প্রতিটা মানুষেরই স্টেরয়েড নিয়ে একটা ফোবিয়া আছে। লুপাসের যদিও এখনও বেশ কিছু চিকিৎসার জন্য লুপাসে, যেমন কিডনি, হার্ট, লাংস, এগুলো যদি এফেক্ট থাকে প্রাথমিক ধাপে স্টেরয়েড নিতে হয়। এবং স্টেরয়েডের ফোবিয়া থাকার জন্য আমরা যেটা লক্ষ্য করেছি, সেটা শুরু হলো মানুষ একটু ভালো হলেই তখন সে পাড়া প্রতিবেশী সবারই কথা শুনে সে ওষুধটা বন্ধ করে দিচ্ছে, কারণ তারা প্রত্যেকে তাকে বোঝাচ্ছে যেন ওষুধটা খেলেই সে মারা যাবে। ঘটনাটা একদমই তা নয়, ওষুধটার দরকার আছে বলি, এবং এই ওষুধগুলো যদি কেউ বন্ধ না করে তাদের অনেক কম ওষুধে তারা ভালো থাকতে পারে, কারণ বন্ধ করে দিলেই রোগটা আবার পুরোভাবে ফেরত আসবে। পুরোভাবে ফেরত আসলে ওষুধের ডোজ অনেক বেশি লাগে। এবং যদিও সমস্ত লুপাসের ক্ষেত্রে আজকালকার দিনে স্টেরয়েড লাগে না, তাছাড়াও স্টেরয়েড ছাড়া প্রচুর ওষুধ চলে এসছে, কিন্তু ইনিশিয়াল ধাপটাতে অনেকগুলো ক্ষেত্রে কিডনি, স্পেসিফিক্যালি কিডনি বা যাদের রক্ত ভেঙে যাচ্ছে, ইনিশিয়াল ধাপটাতে স্টেরয়েড লাগে, এবং সেগুলো নিয়মিত খেয়ে গেলে বাকি অন্য ওষুধ দিয়ে স্টেরয়েডটাকে আস্তে আস্তে ওভারটাইম দিয়ে বন্ধ করে দেওয়া যায়। যেটা সমস্যা হয় লুপাস রোগীদের ক্ষেত্রে সেটা হচ্ছে ড্রাগের কমপ্লায়েন্স নিয়ে, কারণ সবসময় সবাই মনে করছে যে ওষুধটা দীর্ঘমেয়াদী খেয়ে গেলেই ক্ষতি হবে কিছু। এইটার আমার ধারণা একটা মূল কারণ আমাদের অ্যাওয়ারনেসের অভাব। হয়তো আজ থেকে 20-25 বছর আগে ডায়াবেটিস নিয়ে লোকের এরকম একটা ধারণা ছিল যে ডায়াবেটিস, আমার তো সুগারটা কমে গেছে, নর্মাল হয়েছে, তাহলে সুগারের ওষুধটা বন্ধ করে দিই। আজকের দিনে যেহেতু ডায়াবেটিস মানুষের ঘরে ঘরে, আজ কিন্তু মানুষের ডায়াবেটিস হলে সে চিন্তা করছে না যে সারা জীবন ওষুধটা খেতে হবে, সে জানে যে সারা জীবন ওষুধটা খেতে হবে, সে জানে এটাতে কন্ট্রোল না হলে আমাকে ইনসুলিন নিতে হবে, সে 10 বার ভাবছে না। কিন্তু লুপাসটা যেহেতু ঘরে ঘরে নেই, সেজন্য তার সবসময় মনে হচ্ছে কি আমার পাশের বাড়ির লোকটা খাচ্ছে না, তো আমি একা খাচ্ছি, তাহলে আমার কিছু হয়ে যাবে না তো ওষুধটা খেলে। এবং এই ভয়টা এবং সোসাইটিতে জিনিসটার অ্যাওয়ারনেস নেই বলে সেই ভয়টা প্রতিটা মুহূর্তে কিন্তু ইন্ধন পাচ্ছে যে তুই ওষুধটা এতদিন ধরে খেয়ে যাচ্ছিস, তাহলে কিন্তু তোর লিভার কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি রোগটা অনেক বেশি ক্ষতিকারক, রোগটাই অ্যাকচুয়ালি আপনার লিভার কিডনিটাকে নষ্ট করে দিতে পারে যদি ওষুধটা না খান। এবং সেজন্য যারা লুপাসে আক্রান্ত তারা দেখবেন যে কিছু নির্দিষ্ট পরীক্ষা থাকে যেগুলো রেগুলার করানো হয়, এবং সেই পরীক্ষাগুলোর মেজরিটি পার্টটাই হচ্ছে ওষুধ রিলেটেড কোনো সাইড ইফেক্ট আসছে কিনা। অন আর্থ কোনো মেডিসিন নেই যেটা সাইড ইফেক্ট ফ্রি। সাইড ইফেক্টের কথাটা আমাদের মূলত দুটো কারণে মাথায় আসে, একটা এমন কোনো ওষুধ যেটা আর সবাই খাচ্ছে না, আর এমন কোনো ওষুধ যেটার দাম একটু বেশি। এই দুটো হলেই কিন্তু আমাদের সাইড ইফেক্টের কথাটা মাথায় আসে। আমরা প্রতিটা মানুষ জানি ব্যথার ওষুধ খারাপ, কিন্তু দোকান থেকে ব্যথার ওষুধ কিনে খাওয়ার সময় একবারও চিন্তা করছি না, কারণ সেটা 2 টাকায় পাওয়া যায় এবং প্রতিটা মানুষ খাচ্ছে। কিন্তু প্রত্যেকেই জানে যে ব্যথার ওষুধ খেলে কিডনি খারাপ হয়, ব্যথার ওষুধ খেলে লিভার খারাপ হতে পারে। লুপাসের ওষুধগুলো যেহেতু অন্য রকমের, সেজন্য সবসময় একটা ভয় কাজ করে যে এই ওষুধটা তো আর কেউ খাচ্ছে না, আমি খাচ্ছি, তাহলে কি কোনো ক্ষতি হবে। তো এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে এলে আরও প্রত্যেকে অনেক ভালো লাইফ লিড করতে পারবে, ডিজিজটা যত কন্ট্রোল থাকবে অনেক বেটার লাইফ লিড করতে পারবে। আরেকটা যেটা কনসার্ন থাকে লুপাসের ক্ষেত্রে, যেহেতু কম বয়সী মহিলাদের এটা রোগ, অনেকের ক্ষেত্রেই একটা সময় ধারণা ছিল লুপাস হলে প্রেগনেন্সি নেওয়া যাবে না, কিন্তু এখনকার দিনে যেসব ওষুধপত্র এসছে সেই ওষুধপত্র দিয়ে রোগ কন্ট্রোল করে লুপাস রোগীরা কিন্তু রেগুলার তারা মানে মা হচ্ছেন, একদম সুস্থ বাচ্চা, তারা একদম ঠিক আছে। এরকম আমাদের প্রচুর পেশেন্ট আছে যারা তাদের লুপাস দীর্ঘদিন ভুগেছেন, তাদের কিডনি এফেক্ট ছিল, সব ছিল, কিন্তু আজকাল দিলে তার 1-2 করে বাচ্চা আছে, তারা একদম হেলদি লাইফ লিড করছে, সব কিছু।
তো সেই জায়গাটার থেকেও আমরা চিকিৎসা শাস্ত্রটা এই জায়গায় উন্নতি হয়েছে। তো এই জায়গাগুলো খেয়াল রাখা এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রোগটার ব্যাপারে আরও সচেতন হওয়া এবং ডাক্তারবাবুর পরামর্শ মতন ওষুধগুলো নিয়মিত কন্টিনিউ করে যাওয়া। নিয়মিত কন্টিনিউ করে গেলেই দেখবেন ওভার টাইম আস্তে আস্তে ওষুধগুলো অনেকখানি কমে আসবে। রেগুলার এক্সারসাইজ করা, রেগুলার হেলদি লাইফস্টাইল, মানে খুব বেশি স্পাইসি খাবার না খাওয়া, যেগুলোতে প্রচুর অক্সিডেন্ট থাকে সেই জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করা, সেগুলো কারণ অটোইমিউনিটিগুলোকে ট্রিগার করে। তো হেলদি লাইফস্টাইল, হেলদি খাবার, রেগুলার এক্সারসাইজ এগুলো ডেফিনেটলি আপনাকে অনেকখানি হেল্প করবে রোগটাকে ইন এ বেটার ওয়ে, অনেক কম ওষুধে কন্ট্রোল রাখার জন্য। ওষুধ যদি বন্ধ করা যায়, আপনার ডাক্তারবাবু যদি মনে করেন ওষুধ বন্ধ করা যাবে, তাহলে বন্ধ করা যেতে পারে। কিন্তু এই সব রোগের ক্ষেত্রে নিজে নিজে বন্ধ করার ডিসিশনটা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি পরবর্তীকালে সেটা একদম এমন তারা পরবর্তীকালে এসছে যে আর কিছু করা যায়নি, কারণ রোগটা এতটাই সিভিয়ার হয়ে এসছে পরবর্তীকালে, বা তারা ভেবেছেন যে না এটুকু হচ্ছে, আর একটু দেখে নিই কী হচ্ছে, বা তারা নিজের মতনই আবার পুরনো ওষুধগুলোকে খেতে শুরু করলো, সেইবারে হয়তো নতুন একটা জায়গায় এফেক্ট করে, সেই ওষুধটা সেখানে কাজ করবে না। সো এইসব রোগের ক্ষেত্রে কিন্তু নিজে নিজে ওষুধ মডিফিকেশান করাটা খুবই রিস্কি হয়ে যাবে। আজ বিশ্ব লুপাস দিবসে আপনাদের জন্য একটাই আমার বার্তা থাকবে যে এই রোগগুলো সম্বন্ধে নিজেকে সচেতন হতে হবে, রোগীর বাড়ির লোককে সচেতন হতে হবে এবং আশেপাশের লোকজনকে সচেতন করুন। যত বেশি সচেতন হবেন তত রোগটা আর্লি ধরা পড়বে এবং আর্লি ইন্টারভেনশন করা যাবে, তত কম ওষুধে একদম সুস্থ লাইফ লিড করতে পারবেন। ডায়েট, এক্সারসাইজ এগুলোর রোল আছে, সেগুলো রেগুলার যেরকম মানে হেলদি লাইফস্টাইল, হেলদি এক্সারসাইজ এগুলো রেগুলার করে যাওয়া এবং সচেতন থাকলেই সুস্থ থাকবেন। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট সেকশনে করতে পারেন, আমি চেষ্টা করব যতটা সম্ভব সেগুলো উত্তর করার। নমস্কার।